আজকের ভিডিওতে আমরা রিটার্ন অন ইকুইটি নিয়ে আলোচনা করব। রিটার্ন অন ইকুইটি একটা প্রফিটেবিলিটি রেশিও। ইকুইটি মানে ওনারশিপ, শেয়ার হোল্ডারদের পয়সার ওপর কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে কোনো একটা বছরে, সেটাকে রিটার্ন অন ইকুইটি বলা হয়। রিটার্ন অন ইকুইটির ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। আমরা এবার একটা এক্সাম্পল দেখব। মিস্টার এক্স একটা আইসক্রিমের দোকান খুলেছে এবং তার জন্য সে 20 লাখ টাকা ইনভেস্ট করেছে। এই 20 লাখ টাকাটা হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। মিস্টার এক্স আইসক্রিমের দোকান থেকে নেট প্রফিট করেছে 5 লাখ টাকা। যদি এবার আমরা ক্যালকুলেশন করি রিটার্ন অন ইকুইটি, তাহলে দেখবো কিনা যে নেট প্রফিট হচ্ছে 5 লাখ টাকা এবং শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 20 লাখ টাকা, তার মানে 25% ROE জেনারেট করেছে মিস্টার এক্স। বরোয়িং কস্ট এই মুহূর্তে 12%। যদি কোনো কোম্পানি 15%-এর নিচে ROE জেনারেট করে তাহলে ভালো মনে করা হয় না। যদি কোনো কোম্পানি 15 থেকে 20% ROE জেনারেট করায় তাহলে স্যাটিসফ্যাক্টরি ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। যদি কোনো কোম্পানি 20%-এর বেশি ROE জেনারেট করে তাহলে সেটাই গুড ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। ROEটা চেক করার সময় আমাদের অ্যাটলিস্ট 8 বছরের ROE চেক করা উচিত, কারণ 8 বছর ROE চেক করলে একটা পুরো কমপ্লিট বিজনেস সাইকেলের পিকচার পাওয়া যায়। আমরা যখন রিটার্ন অন ইকুইটি সিম্পল রেশিওর মাধ্যমে দেখি, মানে নেট প্রফিট বাই শেয়ার হোল্ডার ইকুইটি, আমাদের কাছে তখন ক্লিয়ার হয় না রিটার্ন অন ইকুইটি কীভাবে জেনারেট হয়েছে। তাই আমরা যখন রিটার্ন অন ইকুইটি দেখবো, 3টে ভাগে ভাগ করে দেখব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে রিটার্ন অন ইকুইটি কোন কোন সোর্সেস থেকে জেনারেট হয়েছে। 1 নম্বর, নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন মানে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে যদি আমরা নেট প্রফিট করি 10 টাকা, তার মানে নেট প্রফিট মার্জিন 10%। নেট প্রফিট মার্জিন সাধারণত বেশি থাকে সার্ভিস বিজনেস এবং FMCG বিজনেসে। 2 নম্বর, অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিওর মাধ্যমে বোঝা যায় যে 1 টাকা অ্যাসেটের ওপর কত টাকা সেল জেনারেট করেছে। যদি কোনো গাড়ির মাইলেজ 20 হয়, তার মানে গাড়িটা 1 লিটার তেলে 20 কিলোমিটার গেছে। ঠিক তেমনই যদি কোনো কোম্পানির অ্যাসেট টার্নওভার রেশিও 3 হয়, তার মানে কোম্পানি 1 টাকার অ্যাসেট ইউজ করে 3 টাকা সেল জেনারেট করেছে। অ্যাসেট টার্নওভার রেশিও থেকে বোঝা যায় যে কোনো কোম্পানির অপারেটিং এফিসিয়েন্সি কতটা। এই রেশিওটা ইউজ করে সাধারণত কোম্পানি এবং শেয়ার হোল্ডার দুজনেই। শেয়ার হোল্ডারদের বুঝতে সুবিধা হয় কোনো কোম্পানি তার ইনভেন্টরি এবং অ্যাসেটকে কত এফিসিয়েন্সিভাবে ইউজ করছে এবং এফিসিয়েন্সিভাবে ইউজ করে কত রেভিনিউ জেনারেট করছে। অ্যাসেট টার্নওভার রেশিওর মাধ্যমে ইনভেস্টারদের কোনো ইন্ডাস্ট্রির এফিসিয়েন্ট লিডারদের সিলেক্ট করতে হেল্প করে। কম অ্যাসেট টার্নওভার মানে কোম্পানি তার অ্যাসেটগুলোকে ঠিকভাবে ইউজ করছে না, তার মানে কোম্পানি তার ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট রিসিভেবল যে পলিসি আছে সেটা আর কি ভালো নয়। কোম্পানিকে হেল্প করে তার কম্পিটিটরের সঙ্গে তুলনা করা এবং কোম্পানির কোন অ্যাসেটগুলো প্রোডাক্টিভিটি বেশি অ্যাসেট টার্নওভার রেশিওর মাধ্যমে বোঝা যায়। সেখানে কোম্পানি আর কি ইনভেস্ট করতে পারে ভবিষ্যতে, যেহেতু প্রোডাক্টিভিটি ওই অ্যাসেটগুলো আর কি বেশি। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় আমাদের অ্যাসেট টার্নওভার ট্রেন্ডটা দেখা উচিত। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে অ্যাসেট টার্নওভার রেশিওটা আলাদা আলাদা হয়। যেমন ফুড এবং বেভারেজ ইন্ডাস্ট্রিতে অ্যাসেট টার্নওভার রেশিওটা বেশি থাকে এবং রিটেল এবং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে অ্যাসেট টার্নওভার রেশিওটা কম হয়। অ্যাসেট টার্নওভারের ফর্মুলা হচ্ছে সেল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সেলটা পাবো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে এবং টোটাল অ্যাসেটটা পাবো ব্যালেন্স শিট থেকে। আইডিয়ালি যদি কোনো কোম্পানি নেট প্রফিট মার্জিন এবং অ্যাসেট টার্নওভার থেকে রিটার্ন অন ইকুইটি জেনারেট করে থাকে, তাহলে ভালো মনে করা হয়। তার মানে কোম্পানিটা কোনো ফিনান্সিয়াল লিভারেজ নেয়নি। ফিনান্সিয়াল লিভারেজ সবচেয়ে ক্রিটিক্যাল রিটার্ন অন ইকুইটি অ্যানালিসিস করার সময়। অনেক কোম্পানি আছে ROE ইনক্রিজ করার জন্য তারা ফিনান্সিয়াল লিভারেজের ইউজ করে। যদি কোনো কোম্পানি ফিনান্সিয়াল লিভারেজকে ইউজ করে রিটার্ন অন ইকুইটিকে ইনক্রিজ করে, তাহলে সেটা নেগেটিভ। ফাইন্যান্সিয়াল লিভারেজ যদি আমরা কমন ম্যান ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে এটা একটা লোন আর কি। যেমন নন কারেন্ট বরোয়িং, কারেন্ট বরোয়িং, ডিবেঞ্চার, বন্ড, এগুলি হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। ফাইন্যান্সিয়াল লিভারেজের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। টোটাল অ্যাসেট মানে ব্যালেন্স শিটের যে অ্যাসেট সাইডের যে টোটালটা হয় সেটাই আর কি টোটাল অ্যাসেট। শেয়ার হোল্ডার ইকুইটি মানে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটিস বাদ দিলে আমরা শেয়ার হোল্ডার ইকুইটি পাই। শেয়ার হোল্ডার ইকুইটির আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভকে যদি আমরা যোগ করি তখন আমরা শেয়ার হোল্ডার ইকুইটি পাই। এই দুভাবে আমরা শেয়ার হোল্ডার ইকুইটি বার করতে পারি। ফিনান্সিয়াল লিভারেজকে ভালোভাবে বোঝার জন্য আমরা বিভিন্ন টাইপের এক্সাম্পল নিয়ে ফিনান্সিয়াল লিভারেজকে বুঝবো। ধরা যাক আমরা একটা বিজনেস স্টার্ট করেছি এবং অ্যাসেট কিনেছি সেই বিজনেসটাতে 10 কোটি টাকা এবং সেই অ্যাসেটগুলো কেনার জন্য আমরা কোনো লোন নিইনি, আমরা নিজেদের টাকার কাছ থেকে আর কি 10 কোটি টাকা বিজনেসে ইনভেস্ট করেছি। তার মানে ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবো কিনা যে 10 কোটি টাকা উপরে মানে টোটাল অ্যাসেটের জন্য এবং শেয়ার হোল্ডার ইকুইটির জন্য 10 কোটি টাকা নিচে, তাহলে আমরা ক্যালকুলেশন করবো যখন ফিনান্সিয়াল লিভারেজ হবে 1। লিভারেজ যখন 1 হয় তখন তার মানে বিজনেসে কোনো লোন নেই। ধরা যাক ফিউচারে অ্যাসেটটার প্রাইস 20% বেড়ে গেছে, তার মানে অ্যাসেটটার দাম হবে 12 কোটি টাকা এবং আমরা যদি কোনো লোন নিইনি, তার মানে ইকুইটি ক্যাপিটালটাও বেড়ে দাঁড়াবে 12 কোটি টাকা। তখন যদি আমরা ফিনান্সিয়াল লিভারেজ ক্যালকুলেশন করি 12 কোটির বাই 12 কোটি, তখনও দেখবো যে ফিনান্সিয়াল লিভারেজটা একই আছে। যদি ফিউচারে অ্যাসেটটার প্রাইস 20% ডাউন হয়ে যায়, তার মানে অ্যাসেটটার দাম হবে 8 কোটি টাকা, আমাদের ইকুইটিটাও কমে 8 কোটি টাকা হয়ে যাবে। তখন যদি আমরা ফিনান্সিয়াল লিভারেজটা ক্যালকুলেশন করি তখনও দেখবো কিনা যে 1 আসছে, ওপরে 8 কোটি টাকা, নিচে 8 কোটি টাকা, তখনও দেখবো কিনা একই আসছে। এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। ধরা যাক আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছি প্রথমটারই মতো এবং 10 কোটি টাকার অ্যাসেট কিনেছি এবং তার জন্য ইকুইটি ইনভেস্ট করেছি, মানে আমাদের নিজের পকেট থেকে ইনভেস্ট করেছি 5 কোটি টাকা এবং ডেটের মাধ্যমে মানে লোন নিয়েছি 5 কোটি টাকা। যখন আমরা ফিনান্সিয়াল লিভারেজ ক্যালকুলেশন করবো তখন ফিনান্সিয়াল লিভারেজের ক্যালকুলেশনের জন্য আমরা 10 কোটি টাকা টোটাল
অ্যাসেট হিসাবে উপরে দেখবো এবং 5 কোটি টাকার শেয়ার হোল্ডার ইকুইটি হিসাবে নিচে দেখবো। তার মানে ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 2। আগের মতনই আমরা এক্সাম্পল নিয়ে দেখবো কিনা যায়। যদি ফিউচারে অ্যাসেটটার প্রাইস 20% বেড়ে যায়, তার মানে অ্যাসেটটার দাম হবে 12 কোটি টাকা। তখন যদি আমরা ফিনান্সিয়াল লিভারেজ ক্যালকুলেশন করি, অ্যাসেট প্রাইস 20% বাড়া মানে ইকুইটিটা 40% বাড়ছে। 40% কীভাবে বাড়ছে? আগে ইকুইটি ছিল 5 কোটি টাকা, এখন ইকুইটি হচ্ছে 7 কোটি টাকা। যদি ডিফারেন্স দেখি তাহলে দেখবো কিনা যে 2 কোটি টাকা। 2 কোটি টাকা ডিভাইডেড বাই 5 কোটি টাকা ইন্টু 100 যদি আমরা করি, তখন দেখবো কিনা যে 40% ইনক্রিজ হয়েছে ইকুইটি। যদি ফিউচারে অ্যাসেট প্রাইস 20% ডাউন হয়, তখন ইকুইটিও 40% ডাউন হবে, কিন্তু ডেট একই থাকবে, কারণ ডেটটা আর কি ফিক্সড। ডেট মানে আমরা আগেই দেখেছি, যেমন লং টার্ম বড়োয়িং, শর্ট টার্ম বড়োয়িং, বন্ড, ডিবেঞ্চার। ইনভেস্টমেন্ট যখন স্টার্ট করবেন, অবশ্যই কম ডেট যেসব কোম্পানিগুলোতে আছে সেই সব কোম্পানিগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করবেন। এবার রিটার্ন অন ইকুইটি একটা কমপ্লিট এক্সাম্পল নিয়ে বোঝা যাক। মিস্টার এক্স একটা চকলেট ম্যানুফ্যাকচারিং বিজনেস খুলেছে এবং তার জন্য সে 40 লাখ টাকা ইনভেস্ট করেছে এবং সে বছরের শেষে সেল করেছে 20 লাখ টাকা এবং সেলটা থেকে নেট প্রফিট করেছে 4 লাখ টাকা। মিস্টার এক্স যেহেতু 40 লাখ টাকা ইনভেস্ট করেছে, মানে অ্যাসেটও কিনেছে 40 লাখ টাকা, তাই অ্যাসেটটা হবে 40 লাখ টাকা এবং মিস্টার এক্স কোনো লোন নেয়নি, তার মানে ইকুইটিটাও হবে 40 লাখ টাকা। আমরা যদি এবার রিটার্ন অন ইকুইটির ফর্মুলাটা দেখি, তাহলে নেট প্রফিট মার্জিনের ফর্মুলাটা হচ্ছে নেট প্রফিট বাই সেল। এটা থেকে আর কি নেট প্রফিট বেরোবে। অ্যাসেট টার্নওভারে আমরা যদি ফর্মুলাটা দেখি, তাহলে দেখবো কিনা যে টোটাল অ্যাসেট বাই সেল, এবং ফিনান্সিয়াল লিভারেজ ফর্মুলাটা আমরা যদি দেখি, তাহলে দেখবো যে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। এই তিনটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, তখন আমরা গিয়ে রিটার্ন অন ইকুইটিটা পাবো। আমরা প্রথমে নেট প্রফিট মার্জিনটা বের করবো। নেট প্রফিট মার্জিনের ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বাই সেল। মিস্টার এক্স 4 লাখ টাকা নেট প্রফিট করেছে, আমরা এখানে 4 লাখ টাকা নেট প্রফিটটা বসাবো এবং 20 লাখ টাকা সে টোটাল সেল করেছে, আমরা নিচে 20 লাখ টাকা সেলটা আর কি বসাবো। তাহলে আমাদের কাছে আসছে কিনা যে 0.2 নেট প্রফিট মার্জিন থেকে। আমরা এবার টোটাল অ্যাসেট টার্নওভারটা দেখবো। অ্যাসেট টার্নওভারের ফর্মুলা হচ্ছে সেল বাই টোটাল অ্যাসেট। মিস্টার এক্সের টোটাল অ্যাসেট হচ্ছে 40 লাখ টাকা এবং সেল করেছে 20 লাখ টাকা, তার মানে অ্যাসেট টার্নওভার রেশিওটা হবে উপরে 20 লাখ টাকা, নিচে 40 লাখ টাকা। অ্যাসেট টার্নওভার রেশিওটা হবে 0.5। আমরা যদি এবার ফাইন্যান্সিয়াল লিভারেজটা ক্যালকুলেশন করি, ফাইন্যান্সিয়াল লিভারেজ ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। আমরা টোটাল অ্যাসেট এখানে হচ্ছে 40 লাখ টাকা এবং শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 40 লাখ টাকা, তার মানে ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 1। যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করি, তাহলে রিটার্ন অন ইকুইটি হবে 0.10, মানে 10%। আমরা এবার সেকেন্ড এক্সাম্পলটা দেখবো। মিস্টার এক্স একটা চকলেট ফ্যাক্টরি খুলেছে, সেটা খোলার জন্য মিস্টার এক্স 20 লাখ টাকা ইনভেস্ট করেছে এবং 20 লাখ টাকা লোন হিসাবে নিয়েছে এবং বিজনেসটা থেকে প্রফিট হয়েছে 3 লাখ টাকা, নেট সেল হয়েছে 20 লাখ টাকা এবং টোটাল অ্যাসেট হচ্ছে 40 লাখ টাকা এবং ইকুইটিটা হচ্ছে 20 লাখ টাকা। মিস্টার এক্স এখানে 20 লাখ টাকা লোন নিয়েছে, তাই ইকুইটিটা হবে 20 লাখ টাকা। আমরা যদি রিটার্ন অন ইকুইটির ফর্মুলার মাধ্যমে এবার ক্যালকুলেশন করি, তাহলে দেখবো কিনা যে ফার্স্টটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন মানে হচ্ছে নেট প্রফিট বাই সেল, তার মানে 3 লাখ টাকা এখানে প্রফিট করেছে এবং 20 লাখ টাকা সেল করেছে, তাহলে নেট প্রফিট মার্জিনটা হবে 0.15। আমরা এবার টোটাল অ্যাসেট টার্নওভারটা দেখবো। অ্যাসেট টার্নওভারের ফর্মুলা হচ্ছে সেল বাই টোটাল অ্যাসেট। মিস্টার এক্সের টোটাল অ্যাসেট হচ্ছে 40 লাখ টাকা এবং সেল করেছে 20 লাখ টাকা, তার মানে অ্যাসেট টার্নওভার রেশিওটা হবে উপরে 20 লাখ টাকা, নিচে 40 লাখ টাকা। অ্যাসেট টার্নওভার রেশিওটা হবে 0.5। আমরা যদি এবার এখানে ফিনান্সিয়াল লিভারেজটা দেখি, ফিনান্সিয়াল লিভারেজটা হবে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। মানে টোটাল অ্যাসেট হচ্ছে 40 লাখ টাকা এবং 20 লাখ টাকা হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। 20 লাখ টাকার কি মিস্টার এক্স ইনভেস্ট করেছে, তাই এখানে 20 লাখ টাকা শেয়ার হোল্ডার ইকুইটি, তার মানে ফিনান্সিয়াল লিভারেজটা হবে 2। যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করি, তাহলে দেখবো কিনা যে রিটার্ন অন ইকুইটিটা 0.15, মানে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15%। এখানে আমরা নেট প্রফিট নিয়েছি 3 লাখ টাকা 4 লাখ টাকার জায়গায়, আমরা এখানে অ্যাজাম্পশন নিয়েছি 1 লাখ টাকা মিস্টার এক্স আর কি ইন্টারেস্ট দিয়েছে। যদি কোনো কোম্পানির ফ্রড করে আরোই বেশি দেখাতে চায়, তাহলে কোম্পানিটা লোন নিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করি রিটার্ন অন ইকুইটি কীভাবে ক্যালকুলেশন করা হয় বোঝা গেল। আমরা এবার বিভিন্ন কোম্পানির রিটার্ন অন ইকুইটিগুলো অ্যানালিসিস করব। নেসলের রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেশনের জন্য আমাদের 5টা অ্যামাউন্ট লাগবে। প্রথমটা হচ্ছে সেলস, দ্বিতীয়টা হচ্ছে নেট প্রফিট, তৃতীয়টা হচ্ছে টোটাল অ্যাসেট, চতুর্থটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল এবং পঞ্চমটা হচ্ছে রিজার্ভ। সেলস এবং প্রফিট এই দুটো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে পাবো। টোটাল অ্যাসেটটা আমরা টোটাল অ্যাসেটের কলম থেকে পাবো। রিজার্ভ এবং শেয়ার ক্যাপিটালটা আমরা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড থেকে পাবো। আমরা এই অ্যামাউন্টগুলো পাওয়ার জন্য এখানে Skinner.in এর ইউজ করেছি, কেউ চাইলে এখানে অ্যানুয়াল রিপোর্টটাও ইউজ করতে পারে। এবার তাহলে রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করা যাক। নেসলের সেল হচ্ছে 19,126 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 2,999 কোটি টাকা, মানে নেট প্রফিট মার্জিনটা নেসলের 15%। আমরা যদি এবার অ্যাসেট টার্নওভারটা ক্যালকুলেশন করি নেসলে, তাহলে অ্যাসেট টার্নওভারের ফর্মুলাটা হচ্ছে সেল বাই টোটাল অ্যাসেট। এখানে সেল হচ্ছে 19,126 কোটি টাকা এবং টোটাল অ্যাসেট হচ্ছে 8,979 কোটি টাকা। নেসলে অ্যাসেট টার্নওভার হচ্ছে 2.13, মানে নেসলে প্রতি 1 টাকার অ্যাসেটে 2 টাকা 13 পয়সা
জেনারেট করে। এবার নেসলের ফাইন্যান্সিয়াল লিভারেজটা ক্যালকুলেশন করা যাক। ফাইন্যান্সিয়াল লিভারেজের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। নেসলের টোটাল অ্যাসেট হচ্ছে 8,979 কোটি টাকা এবং শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 2,459 কোটি টাকা। 2,459 কোটি টাকাটা এসছে। নেসলের টোটাল ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 96 কোটি টাকা এবং রিজার্ভ হচ্ছে 2,363 কোটি টাকা। যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমরা পাবো 2,459 কোটি টাকা। কেউ অন্য ফর্মুলাতে বের করতে পারে, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে যদি আমরা লাইবিলিটিসগুলো বাদ দিই তাহলেও 2,459 কোটি টাকা বেরোবে। এবার যদি আমরা ফিনান্সিয়াল লিভারেজটা ক্যালকুলেশন করি, ফিনান্সিয়াল লিভারেজ দেখবো 3.65। আমরা জানি যে যখন একের থেকে বেশি হয় তখন কোম্পানি আর কি লোন নিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3.65। তাহলে কি নেসলে কি লোন নিয়েছে? আমরা সেটা আবার ব্যালেন্স শিটে গিয়ে চেক করবো। যদি আমরা নেসলে ব্যালেন্স শিটটা দেখি তাহলে দেখবো কিনা যে নেসলের বরোয়িং হচ্ছে 271 কোটি টাকা এবং নেসলের রিজার্ভ হচ্ছে 2,363 কোটি টাকা। তার মানে নেসলে ইজিলি বরোয়িংয়ের টাকাটা পেমেন্ট করতে পারবে। নেসলের যা আদার্স লাইবিলিটি আছে সেটা দেখে নেসলে ফিনান্সিয়াল লিভারেজটা জেনারেট করছে। নেসলের যারা পাওনাদার আছে তাদের টাকার ওপর নেসলে আর কি বিজনেস করছে। সহজে এটার মানে হলো নেসলে কাস্টমারদের থেকে 4 দিনে টাকা রিসিভ করে এবং যারা আর কি পাওনাদার আছে নেসলে তাদের 91 দিনে পেমেন্ট করে। নেসলে এখানে ফিনান্সিয়াল লিভারেজটা 3.65 হলো এটা আর কি কোনো নেগেটিভ দিক নয়, এটা একটা পজিটিভ দিক, কারণ নেসলে তার পাওনাদারদের টাকার উপর আর কি বিজনেস করছে। এটার জন্য কোনো নেসলেকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না। এবার যদি আমরা নেসলের রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করি তাহলে দেখব না যে নেসলের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 121%। আমরা এরপরে হিন্দুস্তান ইউনিলিভারের রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করব। হিন্দুস্তান ইউনিলিভারের সেল হচ্ছে 61,896 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 10,282 কোটি টাকা। তাহলে নেট প্রফিট মার্জিনটা হিন্দুস্তান ইউনিলিভার হবে 0.16 মানে 16%। হিন্দুস্তান ইউনিলিভারে যদি আমরা অ্যাসেট টার্নওভারটা ক্যালকুলেশন করি, হিন্দুস্তান ইউনিলিভারের অ্যাসেট টার্নওভারটা হচ্ছে সেল বাই টোটাল অ্যাসেট মানে 0.78 হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের অ্যাসেট টার্নওভার। তার মানে হিন্দুস্তান ইউনিলিভার 1 টাকা অ্যাসেটের ওপর 78 পয়সা সেল জেনারেট করছে। আমরা যদি এবার ফিনান্সিয়াল লিভারেজটা দেখি তাহলে ফিনান্সিয়াল লিভারেজটা হচ্ছে হিন্দুস্তান লিভারের টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। এখানে টোটাল অ্যাসেট হচ্ছে 78,499 কোটি টাকা এবং শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 51,218 কোটি টাকা। ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 1.53। আমরা জানি যে একের থেকে বেশি হলে ফিনান্সিয়াল লিভারেজটা লোনের মাধ্যমে হচ্ছে, আমরা সেটা আবার ব্যালেন্স শিটে গিয়ে চেক করব। এখানেও নেসলের মতো একই কাহিনী হিন্দুস্তান ইউনিলিভারে। হিন্দুস্তান ইউনিলিভারে টোটাল রিজার্ভ হচ্ছে 50,983 কোটি টাকা এবং বরোয়িং হচ্ছে 1,484 কোটি টাকা। যদি আমরা আদার্স লাইবিলিটিটা লক্ষ্য করি, আদার্স লাইবিলিটিটা দেখব 25,797 কোটি টাকা। তার মানে নেসলের মতো হিন্দুস্তান ইউনিলিভারও যারা পাওনাদার তাদের টাকার উপরই বিজনেস করছে। তাই নেসলের ফিনান্সিয়াল লিভারেজ রেশিওটা 1.53। যদি আমরা এবার হিন্দুস্তান ইউনিলিভারের রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেশন করি, হিন্দুস্তান ইউনিলিভারের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 0.2 মানে হচ্ছে 20%। যদি আমরা নেসলের সঙ্গে হিন্দুস্তান ইউনিলিভারের তুলনা করি তাহলে দেখবো যে নেট প্রফিট মার্জিনটা দুজনকারই এক, কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের থেকে নেসলের অ্যাসেট টার্নওভার রেশিওটা বেশি, মানে নেসলে তার অ্যাসেটকে এফিসিয়েন্টভাবে ইউজ করছে এবং নেসলের কাছে পাওয়ার আছে ট্রেড পেবলটাকে বেশি টাইমের জন্য ডিলে করা হিন্দুস্তান ইউনিলিভারের থেকে। তাই আমরা দেখতে পাচ্ছি হিন্দুস্তান ইউনিলিভারের থেকে নেসলের রিটার্ন অন ইকুইটি বেশি। হিরো মোটর, টিভিএস মোটর এবং বাজাজ অটো এই তিনটে কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি, হিরো মোটরের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 21%, টিভিএস মোটরের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 26% এবং বাজাজ অটোর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 26%। এবার আমরা এই তিনটে কোম্পানির ROE-টাকে ডিটেলস অ্যানালিসিস করব। হিরো মোটরের সেল হচ্ছে 37,786 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 3742 কোটি টাকা এবং নেট প্রফিট মার্জিন হচ্ছে 9.9%। হিরো মোটরের টোটাল অ্যাসেট হচ্ছে 26,153 কোটি টাকা। হিরো মোটরের অ্যাসেট টার্নওভার রেশিও হচ্ছে 1.44 মানে হিরো মোটর 1 টাকা অ্যাসেটের উপর 1 টাকা 44 পয়সা সেল জেনারেট করে। হিরো মোটরের শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 17,699 কোটি টাকা। হিরো মোটরের ফাইন্যান্সিয়াল মার্জিন হচ্ছে 1.47। যদি আমরা হিরো মোটরের ফাইন্যান্সিয়াল লিভারেজটা 1.47 আসছে কোত্থেকে দেখি তাহলে ব্যালেন্স শিটটা আমাদের চেক করতে হবে। হিরো মোটরের বরোয়িং হচ্ছে 606 কোটি টাকা এবং রিজার্ভ হচ্ছে 17,659 কোটি টাকা। হিরো মোটরের আদার্স লাইবিলিটি হচ্ছে 7,847 কোটি টাকা। তার মানে হিরো মোটর কপ ফাইন্যান্সিয়াল লিভারেজ জেনারেট করছে আদার্স লাইবিলিটি থেকে। হিরো মোটর কপের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 21%। টিভিএস মোটরের সেল হচ্ছে 39,145 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 1,779 কোটি টাকা। নেট প্রফিট মার্জিন হচ্ছে 4.5%। টোটাল অ্যাসেট হচ্ছে টিভিএস মোটরের 42,220 কোটি টাকা। টিভিএস মোটরের অ্যাসেট টার্নওভার হচ্ছে 0.92 মানে টিভিএস মোটর 1 টাকা অ্যাসেটের ওপর 0.92 পয়সা জেনারেট করছে আর কি। টিভিএস মোটরের শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 6,748 কোটি টাকা। টিভিএস মোটরের ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 6.25। যদি আমরা দেখি টিভিএস মোটরের 6.25 আসছে কোত্থেকে তাহলে আমাদের ব্যালেন্স শিটটা চেক করতে হবে। টিভিএস মোটরের বরোয়িং হচ্ছে 13,376 কোটি টাকা এবং আদার্স লাইবিলিটি হচ্ছে 22,061 কোটি টাকা। তার মানে টিভিএস মোটর ফিনান্সিয়াল লিভারেজটা জেনারেট করছে আদার্স লাইবিলিটি এবং বরোয়িং থেকে। বাজাজ অটোর সেল হচ্ছে
39,870 কোটি টাকা এবং নেট প্রফিট হচ্ছে 7,708 কোটি টাকা এবং নেট প্রফিট মার্জিন হচ্ছে 17%। টোটাল অ্যাসেট হচ্ছে বাজাজ অটোর 39,344 কোটি টাকা। বাজাজ অটোর অ্যাসেট টার্নওভার হচ্ছে 1.14। বাজাজ অটো 1 টাকায় অ্যাসেটের উপর 1 টাকা 14 পয়সা সেল জেনারেট করে। বাজাজ অটো শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 28,962 কোটি টাকা এবং ফিনান্সিয়াল লিভারেজ হচ্ছে 1.35। এই 1.35টা কোত্থেকে আসে এই জন্য আমাদের ব্যালেন্স শিটটা চেক করতে হবে। যদি আমরা ব্যালেন্স শিটটা দেখি, বাজাজ অটোর রিজার্ভ হচ্ছে 28,683 কোটি টাকা এবং বড়োইং হচ্ছে 1912 কোটি টাকা এবং আদার্স লাইবিলিটি হচ্ছে 8,470 কোটি টাকা। বাজাজ অটো তার ফিনান্সিয়াল লিভারেজটা জেনারেট করছে আদার্স লাইবিলিটি এবং বড়োইং থেকে। আদার্স লাইবিলিটি থেকে বেশি জেনারেট করছে এবং বড়োইং থেকে কম জেনারেট করছে। বাজাজ অটোর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 26%। যদি আমরা তিনটে কোম্পানিকে কম্পেয়ার করি তাহলে দেখবো কিনা যে বাজাজ অটোর রিটার্ন অন ইকুইটি জেনারেট হচ্ছে নেট প্রফিট মার্জিন থেকে, হিরো মোটরের রিটার্ন অন ইকুইটি জেনারেট হচ্ছে তিনটে থেকেই, নেট প্রফিট মার্জিন থেকে, টোটাল অ্যাসেট টার্নওভার থেকে এবং ফিনান্সিয়াল লিভারেজ থেকে। টিভিএস মোটরের রিটার্ন অন ইকুইটি জেনারেট হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ থেকে। তার মানে বাজাজ অটো এবং হিরো মোটর রিলেটিভলি সেফ স্টক টিভিএস মোটরের থেকে, কারণ টিভিএস মোটর রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে বড়োইং থেকে, রিটার্ন অন ইকুইটি লিমিটেশন। নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভারের ডিভিডেন্ড পে আউট রেশিও 78.6%, 92.2%। তার মানে নেসলে 100 টাকা ইনকাম করলে 78.6% টাকা ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়। হিন্দুস্তান ইউনিলিভার 100 টাকা ইনকাম করলে 92.2% টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে দেয়। নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভারের দুজনকারই ডিভিডেন্ড পে আউট রেশিওটা বেশি, তাই তারা আর্নিংটা রিটেন কম করছে, এর ফলে রিজার্ভেও কম পরিমাণ টাকা ঢুকছে। শেয়ার হোল্ডার ইকুইটি মানে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভটাও কম হচ্ছে কারণ বেশি পরিমাণে টাকা ডিভিডেন্ড পে আউট করছে বলে। যেহেতু রিজার্ভটা কম হচ্ছে তাই রিটার্ন অন ইকুইটিটা বেশি শো হচ্ছে। নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভার দুটো কোম্পানিরই গ্রো করার জন্য বেশি ক্যাপিটাল দরকার নেই, তাই তারা এত ডিভিডেন্ড পে আউট করে। তবে এই দুটো কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা বেশি রিটার্ন আশা করতে পারি না, মানে 10 বছরে 10 গুণ 12 গুণ এরকম টাইপের রিটার্ন আশা করতে পারি না, কিন্তু 10 বছরে 2 গুণ 3 গুণ রিটার্ন আমরা আশা করতে পারি নেসলে এবং হিন্দুস্তান ইউনিলিভারের থেকে। যদি কোনো বছর ডেপ্রিসিয়েশন বেশি করে দেখানো হয় তখন নেট প্রফিটও কমে যায় এবং এর ফলে রিটার্ন অন ইকুইটিটাও কমে যায়। ঠিক উল্টোটা, যদি কোম্পানির আদার্স ইনকাম বেশি হয় তখন কোম্পানির নেট প্রফিটটা বেশি হয় এবং কোম্পানির তখন রিটার্ন অন ইকুইটিটাও বেশি হয়ে যায়। ম্যানেজমেন্টের স্যালারি ডিপেন্ড করে নেট প্রফিটের উপর, তাই ম্যানেজমেন্ট চাইবে সবসময় নেট প্রফিট বেশি দেখাতে এবং নেট প্রফিট দেখালে আমরা জানি যে রিটার্ন অন ইকুইটিটাও বেশি হয়। তাই আমাদের রিটার্ন অন ইকুইটিটা দেখার সাথে সাথে ফ্রি ক্যাশ ফ্লোটাও দেখতে হবে, যেন কোম্পানি যত টাকা নেট প্রফিট জেনারেট করছে সেই প্রফিটটা যেন ক্যাশ ফ্লো হিসাবে কোম্পানিতে আসে। সাধারণত যেসব কোম্পানিগুলো রিটার্ন অন ইকুইটি 15%-এর বেশি হয় তারা আর কি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করে।